আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এইচ সংবাদে। এখনকার সংবাদের সাথে থাকছি আমি রূপী আবিন। বিস্তারিত সংবাদের আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। দদি আল ফায়েদের পর ছোট ভাই সালা ফায়েদের বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ করেছেন হ্যারোডসের ৩ জন প্রাক্তন নারী কর্মচারী। প্রায় ৬০০ অতিথির অংশগ্রহণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল হুজহুর ১৫তম আসর। সংস্কারের গতির উপর বাংলাদেশের জাতীয় নির্বাচন নির্ভর করছে, এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং বিএনপি ক্ষমতায় গেলে ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে, জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। দদি আল ফায়েদের ছোট ভাই সালা ফায়েদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। হ্যারোডসের ৩ জন প্রাক্তন নারী কর্মচারী তার বিরুদ্ধে এই যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন। ১৯৮৯ থেকে ১৯৯৭ সালের মধ্যে এই নির্যাতনের ঘটনা ঘটে। সালা ফায়েদ ২০১০ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে ৮০টিরও বেশি অভিযোগ দায়ের হয়েছে দদি আল ফায়েদের ভাই সালা ফায়েদের বিরুদ্ধে। I was taking off my makeup in front of the mirror, and in the mirror saw Fayed walked into my bathroom, no knocking, no saying anything. I mean, it was like out of a horror film. It was like so frightening. He decided he was going to take me into his room. You know, he was pulling me all the way up the corridor, and I was saying, no, let me go. And I just hadn't got I knew I couldn't stop him. So, he raped me that night. প্রায় ৬০০ অতিথির অংশগ্রহণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে হুজহুর ১৫তম আসর। এবারের আয়োজনে বিভিন্ন সেক্টর থেকে বাছাই করে ৮ জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। ব্যারিস্টার নাদিয়া আলী ও ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়ার প্রাণবন্ত উপস্থাপনায় এতে স্বাগত বক্তব্য রাখেন হুজুর প্রধান সম্পাদক আব্দুল করিম গনি এবং প্রকাশনার নির্বাহী সম্পাদক সোহানা আহমেদ। অনুষ্ঠানে চ্যারিটি পার্টনার ছিল আল মোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট। অনুষ্ঠানে আল মোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট ২০,০০০ পাউন্ডের বেশি ফান্ড রেজ করে। উত্তোলিত অর্থ বাংলাদেশে আই ক্যাম্প, গাজা এবং লেবাননে নিপীড়িত মানুষের জন্য ব্যয় করা হবে। বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার মোহাম্মদ রিজওয়ান করিম মৃধা। যে কোনো অ্যাওয়ার্ড প্রাপ্তি সম্মানের। হুজহু হচ্ছে ব্যতিক্রম, কেননা বিভিন্ন সেক্টর থেকে বাছাই করে কৃতিমান ৮ জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। ১৫তম প্রকাশনা মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন অতিথিবৃন্দ। প্রকাশনায় এবারে যুক্ত হয়েছে ২৭৩ জন ব্রিটিশ বাংলাদেশির সাফল্যের ইতিহাস। আজকে আসলে মানে অনেক সাকসেসফুল একটা প্রোগ্রাম হয়েছে ব্রিটিশ বাংলাদেশি হুইজ, এটা 15th ইয়ার্স। কমিউনিটির সবাই যেভাবে আজকে সাড়া দিয়েছেন এবং যেভাবে সবাই সহযোগিতা করেছেন, আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে হচ্ছে আমাদের কমিউনিটি যে হিরোরা আছে, হিডেন জেম যাদেরকে আমরা বলি, তাদেরকে আজকে এখানে রেকগনাইজ করা হলো। ব্রিটিশ হুজু যে প্রকাশনা, এই প্রকাশনার মাধ্যমে ব্রিটেনে আমরা বাঙালি কমিউনিটির, বাংলাদেশি কমিউনিটির যে সফলতা, যে সাকসেস স্টোরি, এটা আমরা এটা ফুটে উঠে। দিস সাকসেস উইল ফিল্টার অ্যান্ড এনকারেজ মোর সাকসেস টু কাম ইনটু দ্য কমিউনিটি। যারা অনেক ভালো করতেছে হুজহু তাদেরকে খুঁজে বের করে এনে রিকগনাইজ করতেছে। এবারের হুজহুর অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন জালাল উদ্দিন, আব্দুল হক, সাব্বির জামি, ইয়াসমিন হারুন বিএম, আলাউর রহমান, আশিকুর রহমান, করিম মিয়া শামীম ও শামস উদ্দিন খান। অ্যাওয়ার্ড প্রাপ্তিদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, হুজহুর অ্যাওয়ার্ড প্রাপ্তি সত্যি সম্মান ও গৌরবের। আমাকে আজকে এই অ্যাওয়ার্ড প্রদান করার জন্য, আমি গত ৫০ বছর ধরে কমিউনিটিতে নিজেকে নিয়োজিত রেখেছি। বর্ণবাদ বিরোধী আন্দোলনে আমি জড়িত ছিলাম, রাজনৈতিক বিভিন্ন আন্দোলনে আমি জড়িত ছিলাম এবং কমিউনিটির বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টের সাথেও আমি জড়িত ছিলাম। It's a great honor to receive this award from Who is Who. I want to personally thank Goni Bhai for doing this Who is Who for over the last 15 years. আমি এক বাঙালি ছেলে, গাই বাংলাদেশের গান। সুরমা কুশিয়ারার তীরে আমার জন্মস্থান।
আমার কমিউনিটিকে নিয়ে আমি খুব গর্ববোধ করি সব সময়। You know, you're looking after yourself, you're looking after your physical health and mental health, and you're doing it for yourself, so go ahead and do it. Yeah, আমার খুবই ভালো লাগছে. I'm feeling myself very proud and happy. Today, receiving this prestigious award is a great achievement in my life. ব্রিটিশ বাংলাদেশি হুজহুর প্রধান সম্পাদক আব্দুল করিম গনি বলেন, ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির প্রবীণ ও নবীনরা ব্রিটেনে কমিউনিটিতে অনন্য ভূমিকা রেখে আসছে। ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আমরা ব্রিটিশ বাংলাদেশি হুজহু থেকে অ্যাওয়ার্ড প্রদান করে থাকি বিভিন্ন সেক্টরে। আমরা এনকারেজ করি অন্যদেরকে যারা বাংলাদেশি কমিউনিটির হাই অ্যাচিভার হল আছেন তাদেরকে দেখে আর অন্যরা inspire হয়। Honor to be part of this Who is Who 2024, and we are here as a charity partner, and it's really good to see all Bangladeshi successful people. আমরা আমাদের কমিউনিটিকে রিকগনাইজ করতে হবে, আমাদের প্রজন্মকে উৎসাহিত করতে হবে, এটা হুজহু করে যাচ্ছে। আসলে কমিউনিটি সেলিব্রেট করে একজন আরেকজনের সাকসেসটা, মোস্ট ইম্পর্টেন্টলি ইন্সপায়ার করে নেক্সট জেনারেশনকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যারিস্টার নাদিয়া আলী ও ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রকাশনার নির্বাহী সম্পাদক সোহানা আহমেদ। জমকালো এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ এমপি, বিভিন্ন কাউন্সিলের মেয়র, স্পিকার, কাউন্সিলর, সাংবাদিক, কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। Bangladeshi Who's Who, very eminent people here. I think it's right to recognise the talent in the community, the contribution to the UK. New additions to the magazine, and it's also what this publication does is highlights people from all sectors of our community. So I would like to congratulate all the award winners today in the event of Who's Who. 15th anniversary, and we have observed many awards, and I think these awards were well deserved. Who bolte who's যেটা বোঝা যায় আমাদের জানা দরকার। আমি আজকে এইখানে বুঝতে পারলাম যে উনি যে লোকগুলারে নিয়ে আসতেছে বা অ্যাওয়ার্ড দিতেছে প্রকৃত অনেকে জানে না, ওরা হিডেনগুলারে বাইর করিয়া দিতেছে, এইটাই সবচেয়ে আমাদের গৌরব ওনার। একমাত্র ইউনিক একটা অনুষ্ঠান এখানে হয় যেটা সমাজের সর্বস্তরের মানুষ, আমরা শুধু রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি না, প্রফেশনালস, বিজনেসম্যান এবং আরও অনেক সেক্টরের লোকজন এই হুজহু অনুষ্ঠানের জড়িত হন, একটা মিলন মেলা ঘটে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা একত্রে মিলিত হতে পারি, গল্প করি, আড্ডা দেই, খাই, গাই, এই যে সুযোগটা এটা হুজহু করে দিয়েছে। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন চ্যানেল এস এর প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস জলিল। তিনি বলেন, গুণীজনদের সম্মান করা সম্মানের কাজ। এইসব অনুষ্ঠানের খুবই দরকার, এই কারণে জেনারেশনটা ডিরেইল হয়ে যাব। সো আমরা এইসব অনুষ্ঠানে আইতাম এবং আমরা বাঙালিত্ব ধরিয়ে রাখার দরকার, এবং বাঙালির মাঝে যে আমরা উই আর ডুইং এক্সট্রিমলি ওয়েল এটাও স্টাবলিশ করার দরকার, এবং হোল ওয়ার্ল্ড উইল সি। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে স্মৃতিকথা ও গানে গানে মাতিয়ে রাখেন বাংলাদেশ থেকে আগত শিল্পী তানজিনা রুমা এবং বিলেতের শিল্পী শিবলুর রহমান ও জয়ন্তী চৌধুরী। মোহাম্মদ রেজাউল করিম মৃধা, চ্যানেল এস নিউজ, লন্ডন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কারের গতির উপর বাংলাদেশের জাতীয় নির্বাচন নির্ভর করছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো। আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু সম্মেলন COP29-এর সাইডলাইনে এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশকে ভোটের গণতন্ত্রের দিকে নিয়ে যাওয়া হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি। বলেছেন, প্রস্তুত হওয়ার সাথে সাথেই প্রতিশ্রুত নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার, যাতে নির্বাচিতরা দেশ পরিচালনা করতে পারেন। সরকার, সংসদ ও নির্বাচনী বিধিমালার পাশাপাশি সম্ভাব্য সাংবিধানিক সংশোধনের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে দ্রুততম সময়ের মধ্যে একমত হওয়ার তাগিদ দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। That's a promise that we made, that as soon as we are ready, we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government, so our period should be as short as possible. It's not a question of haggling, it's not a question of negotiating, it's a question of solving. So instead of solving, we are saying, we give you this much, that's enough, you could handle it. I said, that's very humiliating for nations to come and ask for money to fix things that the problem that others cause.
বিএনপি ক্ষমতায় গেলে ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আওয়ামী লীগের মতো পরিবারতান্ত্রিক নয়, গ্রহণযোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে চায় বিএনপি। দেশ পরিচালনায় প্রধানমন্ত্রীও যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারেন সেই বিষয়ে নিশ্চয়তা দেয়া হবে বলে জানান তারেক রহমান। বিস্তারিত থাকছে রিপোর্টে। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাবনা নিয়ে সেমিনারের আয়োজন করে বিএনপি। রাজধানীর বনানীর একটি হোটেলে রাষ্ট্র সংস্কার প্রস্তাবনায় নাগরিক ভাবনা শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন রাজনীতিবিদ, শিক্ষক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজ সহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক। সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিয়েছে। সেখানে বিএনপি ঘোষিত ৩১ দফার অনেকটাই মিল রয়েছে। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা সফলতা লাভ করেছি। এই সফলতা তখনই পূর্ণতা পাবে যদি আমরা সত্যিকার অর্থেই একটি লিবারেল ডেমোক্রেসিকে আমরা এস্টাবলিশ করতে পারি। দেশের জনগণের মৌলিক রাজনৈতিক ও নাগরিক অধিকার রক্ষায় সংস্কারের বিষয়ে বিএনপি ঘোষিত ৩১ দফার সাথে ঐক্যমত ছিল সবার বক্তব্যেই। এবারকার গণ অভ্যুত্থান অনেকগুলো প্রত্যাশা জাগিয়ে তুলেছে। ৩১ দফায় সবগুলো কিন্তু এখনো নাই। নতুনভাবে সংস্কার যদি কোনো প্রস্তাব আসে, বিএনপি যোগ্যপথে শরিক দেখে নতুন সংস্কারগুলোর ব্যাপারেও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদেরকে বিবেচনা করা দরকার। তবে আমি বিশ্বাস করি যাতে বিএনপি ৩১ দফা তাতেই জানি না থেকে যায়, সময়ের সাথে সাথে আমরা যদি আরো কিছু প্রয়োজন হয়, আমরা যদি আরো অনেক কিছু অ্যাড করতে পারি সময়ের সাথে সাথে। বাংলাদেশে এখন ইউনিপোলার পলিটিক্সের মতো হয়ে গেছে, কারণ আওয়ামী লীগ তো নাই। আবার যদি আসেও তারপরে বিএনপির কাছেও দাঁড়াতে পারবে না, ক্ষমতায় আপনারাই যাবেন। ওই রকম কমিটমেন্ট করেন না যেটা করতে পারবেন না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অঙ্গীকার করে বলেন, কোনো সরকারই যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে সেজন্য প্রধানমন্ত্রী সহ সবাইকে জবাবদিহিতার আওতায় রাখা হবে। ক্ষমতার পরিবর্তন মানে কেবল একটি দল থেকে অন্য দলের কাছে রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর নয়, বরং ক্ষমতার পালা বদলে এমন একটি রাজনৈতিক সংস্কৃতির সূচনা হওয়া উচিত যেখানে সমাজের পরিবর্তিত অবস্থা ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে বা দেখা যাবে। ফ্যাসিবাদের পতনের পর গত ৩ মাসে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ এমন অনেক উদ্যোগ গ্রহণ করেছেন যাতে রাজনীতিতে আধুনিকায়নের উন্মেষ ঘটে। বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চয়তা সহ আওয়ামী লীগের মতো পরিবারতান্ত্রিক রাষ্ট্র কাঠামো তৈরি না করারও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। কুইক রেন্টাল আইনে দায়মুক্তির 2টি ধারাকে অসাংবিধানিক বলে রায় দিয়েছে হাইকোর্ট। একটি রিটের শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ এই আদেশ দেয়। আইনজীবী শাহদিন মালিক জানান, একচ্ছত্র ক্ষমতা ও সীমাহীন দুর্নীতির সুযোগ সৃষ্টির পাশাপাশি ব্যক্তি ও গোষ্ঠীকে অবৈধ সুবিধা দিতেই আইনে দায়মুক্তির বিধান সংযোজন করে আওয়ামী লীগ সরকার। বিস্তারিত জানুন রিপোর্ট থেকে। শেখ হাসিনা সরকারের সময় অর্থ লোপাটের সবচেয়ে আলোচিত খাত ছিল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র। গত 1.5 দশকে প্রতি বছর ক্যাপাসিটি চার্জের নামে ব্যয় করা হয় 1,05,000 কোটি টাকা, যার সিংহভাগেই আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও আওয়ামী লীগের সুবিধাভোগী ব্যবসায়ীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, অর্থ লোপাটকে বৈধতা দিতে বিতর্কিত আইন করে তৎকালীন সরকার। গত 2 সেপ্টেম্বর কুইক রেন্টাল আইনের 2টি ধারাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী স্বাধীন মালিক। বলেন, দায়মুক্তি দিয়ে করা আইন অবৈধ। ক্রয় সংক্রান্ত বিষয়ে একক ব্যক্তিকে দেয়া ক্ষমতা অগণতান্ত্রিক ও সংবিধান পরিপন্থী। বিদ্যুৎ সরবরাহ করুক বা না করুক, তারা পুরো টাকা পাবে। মানে 100 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে 20 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু 100 মেগাওয়াটেরই টাকা পাবে। অর্থাৎ এটা আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। তো ওই জন্যই মানে আদালত এই 6(2)কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এই যে এটা কোনো মানে আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। এইটাই মূলত এই কারণেই 6(2)কে
অবৈধ ঘোষণা করেছে, অসাংবিধানিক ঘোষণা করেছে। শেখ হাসিনা সংবাদের এই পর্যায়ে নিচ্ছে বিরতি, ফিরে আসার পর থাকবে বাদবাকি সংবাদ, সাথে থাকুন। ফিরে এলাম সংবাদের বাকি অংশে, সাথে থাকার জন্য ধন্যবাদ। এবারে কমিউনিটি প্রসঙ্গ। বুধবার সিলেট ইউনাইটেড ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের একটি হলে বৃহত্তর সিলেটবাসীর এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। মিলন মেলায় সিলেট নগরীকে উত্তর দক্ষিণ হিসেবে আলাদা করে সিটি কর্পোরেশনকে দুটি নির্বাচিত প্রশাসনের অধীনে একটি মডেল নগরী গড়ার আহ্বান জানানো হয়। শাহান আহমেদ চৌধুরী এবং অ্যাডভোকেট শফিক উদ্দিন আহমেদের যৌথ সঞ্চালনায় এবং কামাল উদ্দিনের সভাপতিত্বে সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল কুদ্দুস। সভায় বক্তব্য রাখেন গ্রেটার সিলেটের চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান, আজমল মাসরুর, অ্যাডভোকেট মোহাম্মদ আমিরুল ইসলাম, অ্যাডভোকেট শফিক উদ্দিন আহমেদ, টাওয়ার হ্যামলেটসের সাবেক কাউন্সিলর জনাব মতিরুজ্জামান চৌধুরী, আব্দুল মতিন চৌধুরী ও জাহেদ মিয়া। বক্তারা বৃহত্তর সিলেটবাসীর বিভিন্ন সমস্যার সমাধানে প্রবাসীর জোরালো ভূমিকা রাখার প্রতি গুরুত্ব আরোপ করেন। বিয়ানীবাজারের গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নতুন নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রংপুরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় এলাকার আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা খাতে সহযোগিতার সিদ্ধান্ত গৃহীত হয়। গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি আলহাজ আব্দুস শুকুরের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ সুলতান আহমেদ ও দুলাল আহমেদের যৌথ পরিচালনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কার্যকরী কমিটির সদস্য মাওলানা আনোয়ার হুসাইন রব্বানী। সভায় আরও বক্তব্য রাখেন ওয়াহিদউদ্দিন, মোহাম্মদ আব্দুল আলিম, আজমল হুসাইন, মনোয়ার আহমেদ ও আবুল ফাত্তাহ সহ আরও অনেকে। বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার গ্রিন স্ট্রিটের একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ার মহিবুদ্দিন। সভায় আসন্ন অ্যাওয়ার্ড সেরিমনি 2024 নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানটি আগামী 14 ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আরও উপস্থিত ছিলেন আফতার আহমেদ, জামাল উদ্দিন, শেখ ফারুক আহমেদ, আসমা আক্তার, দেলোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান ও কাইয়ুম মিয়া সহ আরও অনেকে। যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনের আওতায় পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন কার্ড সহ বিভিন্ন সেবা স্কনথর্প ও নর্থ লিঙ্কনশায়ার আওতাধীন শহরে বসবাসকারী প্রবাসী কমিউনিটিদের হাতের নাগালে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে প্রাচীনতম সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নর্থ লিঙ্কনশায়ার। বিস্তারিত জানাচ্ছেন আমাদের হাল স্কনথর্প প্রতিনিধি জামাল আহমেদ। ক্যামেরায় ছিলেন আবদুল্লাহ আল আজিজ। স্কান্ত বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাথে যুক্তরাজ্যের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার কাজী জিয়াউল হাসানের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় কাজী জিয়াউল হাসান বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দদের বলেন, ডিসেম্বর মাসের 1 তারিখ তার কর্মকর্তা নিয়ে নর্থ লিঙ্কনশায়ার এসে সেবাগ্রহীতার কাঙ্ক্ষিত সেবাটি দেবার আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল খালেক শরীফউদ্দিন, সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম ফয়সল, সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, বিশিষ্ট ব্যবসায়ী রুজিউর রহমান মর্তুজা, নুরুল হক চৌধুরী, শেখ আব্দুল নূর, আঞ্জুম চৌধুরী, মাওলানা মাসুম, মাওলানা দিলওয়ার, ইশফাক আহমেদ সহ উপস্থিত নেতৃবৃন্দ চ্যানেল এসকে বলেন, আমাদের আশপাশে যারা আছেন লিঙ্কন, ক্লিটপস, হল, শেফিল্ড, গ্রিনসবি, যেখানেই আছেন না কেন, যাদের পাসপোর্ট বানানোর দরকার, আইডি কার্ড বানানোর দরকার, নো ভিসা রিকোয়েস্টের দরকার, সবাই আপনারা আসবেন। ওনাদের কাছ থেকে আশ্বাস পেয়েছি যে আগামী 1 ডিসেম্বর ওনারা আমাদের স্কান্তপে যাবেন, সেখানে কনসুলার সার্ভিস হবে। আমি স্কান্তপ এবং স্কান্তপের পার্শ্ববর্তী শহরের সবাইকে অনুরোধ জানাবো আপনারা এই 1 ডিসেম্বর আপনারা স্কান্তপে আসবেন। We came here today requesting that Councillor Services come to North Lincolnshire to serve the people of Scunthorpe, Hull, Cleethorpes, Lincoln, and inshallah we got some good feedback. জিয়াউল হাসান ভাইয়ের সাথে আমাদের অত্যন্ত আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ আনন্দঘন মিটিং হয়েছে। আর ওখানে আমরা দাওয়াতের ব্যাপারে আমরা রিফ্লেক্টিং করবো
আমরা স্থান কাল সব কিছু আমরা প্রয়োজনে আমরা পরবর্তীতে আমরা জানাইমু। এই মত বিনিময় সভায় একটা হাই কমিশন কনসালটেশনের ব্যবস্থা করা হয়েছে। স্কান্ত বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার কাজী জিয়াউল হাসান কমিটমেন্ট করেছেন 1 ডিসেম্বর একটি কাউন্সিলর সেবা স্কান্ত প্রদান করবেন। এ থেকে সুবিধা পাবেন পার্শ্ববর্তী শহর হল, গ্রিনসবি, ডনকেস্টার, স্কাওয়ারা, স্নেকনেস, স্কান্তবের বাঙালি কমিউনিটির। জামাল আহমদ, চ্যানেল এস নিউজ, স্কান্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কার্ডিফ শাখার উদ্যোগে গত মঙ্গলবার কার্ডিফ বাংলাদেশ সেন্টারে যুবদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় নেতৃবৃন্দ যুবদলকে সততা ও নিষ্ঠার সাথে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোস্তফা সালে লিটন। যুবকদের জীবনমান উন্নয়ন সহ রাষ্ট্র গঠনে তাদেরকে সম্পৃক্ত করার লক্ষ্যেই 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। সময়ের ধারাবাহিকতায় যুবদল এখন 46 বছরে পা রেখেছে। প্রতিষ্ঠার 46 বছর উপলক্ষে 12 জুলাই কার্ডিফ বাংলাদেশ সেন্টারে নেতা কর্মীদের উপস্থিতিতে সাইফুর রহমান বুবলের পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের পর কার্ডিফ যুবদলের উদ্যোগে কেক কাটার মাধ্যমে আগামীর বাংলাদেশ ও যুবদলের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কার্ডিফ যুবদলের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক খলিলুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক, কার্ডিফ বিএনপির সাবেক সভাপতি রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন। তিনি বলেন, ফেসিবাদী সরকার চিরস্থায়ীভাবে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য অসংখ্য নেতাকর্মীকে গুম, খুন সহ নির্মমভাবে নির্যাতন ও নিপীড়ন চালিয়েও যুবদলকে ধ্বংস করতে পারেনি। যুবদল সেই কঠিন সময়কে কাজে লাগিয়ে আরো বেশি শক্তিতে পরিণত হয়েছে। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কার্ডিফ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। 27 তারিখ উনি নিজ হাতে এই যুবদল গঠন করেছিলেন যুবকদেরকে ঐক্যবদ্ধভাবে চলার জন্য। তখন বিশৃঙ্খল অবস্থা ছিল। এছাড়াও বক্তব্য রাখেন নুরুল হক আনসারি, মাহবুব খান টিপু, কামরুজ্জামান, জিল্লুল চৌধুরী, সৈয়দ আশরাফ আলী, সাব্বির আহমদ ও আসাব আলী সহ বিএনপি ও যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, গণবিপ্লবের পর ফ্যাসিস্টদের দূষররা আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত আছেন। মুস্তাফা সালে লিটন, চ্যানেল এস নিউজ, কার্ডিফ। ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন ইউকের উদ্যোগে আগামী 2 ডিসেম্বর যুক্তরাজ্যের ওল্ডহ্যামে অনুষ্ঠিত হবে 5ম জয় বাংলা উৎসব ও প্রবাসী মুক্তিযুদ্ধের সংগঠকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান। এ উপলক্ষে ওল্ডহ্যামের স্থানীয় একটি হলে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুলাল মিয়ার সঞ্চালনায় এতে লিখিত বক্তব্য পাঠ করেন সৈয়দ সাদেক আহমেদ। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন শাহজাহানুর রেজা, শেখ হাফিজুর রহমান, নুরুল ইসলাম সোহাগ, লিয়াকত মিয়া ও শাহিনুর ইসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, 1971 সালে মহান মুক্তিযুদ্ধে প্রবাস থেকে যারা স্বাধীনতা যুদ্ধে সহায়তা করেছেন তাদেরকে সম্মান জানাতেই ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন ইউকে গত 4 বছর ধরে এই আয়োজন করে আসছে। ইউকে ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনের উদ্যোগে আগামী 2 ডিসেম্বর 2024 ওল্ডহ্যামের ইস্টার্ন প্যাভিলিয়ন ব্যাংকুয়েটিং হলে অনুষ্ঠিত হবে 5ম জয় বাংলা উৎসব এবং প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠকদের সম্মাননা। মহান মুক্তিযুদ্ধের সময় প্রবাসে থেকে যারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে প্রবাসীদের পক্ষ থেকে জনমত গঠনে সহায়তা করেছিলেন, অর্থ দিয়ে, শ্রম দিয়ে সহায়তা করেছিলেন, তাদেরকে আমরা সম্মানিত করব আগামী 2 ডিসেম্বর। আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের হত্যা, গ্রেফতার, গুম ও সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে এক জনসভা করেছে ইপসুইচ অ্যান্ড সাফক আওয়ামী লীগ। মঙ্গলবার ইপসুইচের একটি বিজনেস হলে এই সভা অনুষ্ঠিত হয়। ইপসুইচ অ্যান্ড সাফক আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমেদ আবুল লেইসের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মাসুক ইবনে আনিস, শাহ শামীম আহমেদ, তারিফ আহমেদ, আসমা মিসবা ও রফিকুল ইসলাম কিরণ সহ আরও অনেকে। শুক্রবার ইংল্যান্ডের আকাশ পরিষ্কার থাকবে। লন্ডনে দিনের তাপমাত্রা থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা থাকবে 4 ডিগ্রি সেলসিয়াস। স্কটল্যান্ডের আকাশ মেঘলা থাকবে, দিনের তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা থাকবে 7 ডিগ্রি সেলসিয়াস। আয়ারল্যান্ডের আবহাওয়া মেঘলা থাকবে, দিনের তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস এবং দিন শেষে তাপমাত্রা থাকবে 6 ডিগ্রি সেলসিয়াস। ওয়েলসে শৈত্য প্রবাহ বিরাজ করবে, দিনের তাপমাত্রা থাকবে 7 ডিগ্রি এবং দিন শেষে তাপমাত্রা থাকবে -1 ডিগ্রি সেলসিয়াস। এবারে দেখে নিন ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের শুক্রবারের সম্ভাব্য তাপমাত্রা। এই ছিল এখনকার সংবাদ আয়োজন। যাবার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরও একবার। দদি আল ফায়েদের পর ছোট ভাই সালা ফায়েদের বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ করেছেন হ্যারোডসের 3 জন প্রাক্তন নারী কর্মচারী। প্রায় 600 অতিথির অংশগ্রহণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল হুজ হুর 15তম আসর। সংস্কারের গতির উপর বাংলাদেশের জাতীয় নির্বাচন নির্ভর করছে, এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং বিএনপি ক্ষমতায় গেলে ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে, জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।